শুভ সকাল। আমার প্রীতি, শুভেচ্ছা, শ্রদ্ধা এবং ভালোবাসা। নমস্কার আমার সকল বন্ধুদের। ওয়েলকাম টু মাই ফেসবুক স্বপন কুমার দেব। কত রকম জালিয়াতি হয়, এই জালিয়াতিগুলো আমরা অল্প বিস্তর সবাই জানি। সারা বিশ্ব থেকে শুরু করে আমাদের ভারতবর্ষে তো হয়ই। এইসব জালিয়াতি থেকে যতটুকু আমরা শিক্ষা পেয়েছি বা জেনেছি বা অভিজ্ঞতা হয়েছে, আপনাদের আমি আজকে আরেকটি জালিয়াতির কথা বলবো, যেটা সাংঘাতিক। মানে বাংলা ভাষায় আছে না যে পুকুর চুরি বা ডাকাতি, ঠিক এরকম টাইপের আর কি। ভুয়ো একটা এমন দেশের নাম করে ভারতের রাজধানী দিল্লির কেন্দ্রস্থলে একটা ঘর, মানে মোটামুটি ভালো প্রাসাদযুক্ত সামঞ্জস্যপূর্ণ একটা প্রাসাদপম একটা ঘর মোটা টাকায় ভাড়া নিয়ে এমন একটা দেশের নাম করে এমবেসি মানে দূতাবাস খুলে 8 বছর দিব্যি চালিয়ে যাচ্ছে জালিয়াতি। একটা এমবেসি খুলতে গেলে তার অনেকগুলো ক্রাইটেরিয়া আছে, জানেন, কোনো দেশের লিগ্যাল ওয়েতে। প্রথম তার তাবর কিছু নির্দিষ্ট সংখ্যক দেশের স্বীকৃতি দরকার, আর স্বীকৃতি আবেদন করার আগে তার পরিকাঠামো দরকার। বিভিন্ন রকম পরিকাঠামো তার আছে কিনা, এগুলো হচ্ছে স্বীকৃতি পাওয়া দেশের একটা যোগ্যতা বলি। তবে তো তাবর দেশ সেই দেশকে স্বীকৃতি দেবে, একটা সার্বভৌম ইন্ডিপেন্ডেন্ট ফ্রিডম দেশ বলে একটা স্বীকৃতি দেবে। আর স্বীকৃতি দেওয়ার পর সেই দূতাবাসের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে, তারও অনেক ক্রাইটেরিয়া আছে। চট করে অ্যাপ্লিকেশন করলে কোনো দেশে সেই দেশের দূতাবাস অফিস খুলতে দেবে না, এত সহজ নয় ব্যাপারটা। ডিপ্লোম্যাটিক অনেক কোয়ালিফিকেশান, মানে অনেক ক্রাইটেরিয়া দরকার। একটা দেশের দূতাবাস তার অনেক গুরুত্ব আছে, গুরুত্বপূর্ণ। সেরকম একটা ভুয়ো এম্বাসি খুলে ফেলেছে একজন দিল্লির উপকণ্ঠে। 8 বছর ধরে কী করেছে জানেন? এম্বাসি কার্ড আপনারা এবং আমরা সকলেই জানি, একটা দেশের দূতাবাসের প্রচণ্ড গুরুত্ব। ভিসা থেকে শুরু করে, পাসপোর্ট থেকে শুরু করে, আর যাবতীয় ইন্টারন্যাশনাল কাজকর্ম, এবং তাদের আধিকারিকদের একটা ভালো ক্ষমতা থাকে। এবং আরেকটা কী থাকে জানেন? রক্ষা কবচ থাকে। চট করে তাদেরকে গ্রেপ্তার করা যাবে না, যদি অন্যায় করেও থাকে। পাকিস্তানের দূতাবাসের কত কর্মী ভারতের বিরুদ্ধে হানি ট্র্যাপ করে গুপ্তচর বৃত্তি করেছে, ধরাও পড়েছে, তাকে গ্রেপ্তারও করা যায়, তার বিচারও করা যায়। তাকে সরাসরি সেখান থেকে একমাত্র ভারত এটা করতে পেরেছে, তাকে পাকিস্তানে পাঠিয়ে দিয়েছে, বহিষ্কার করতে পারে। এই ধরনের সুবিধা পাওয়া যায়। পাকিস্তানে পাঠিয়ে দিয়েছে, পাকিস্তান তোকে করতেই বলেছিল, পাকিস্তান তার এগেনস্টে কোনো অ্যাকশন নেবেই না। যাই হোক, এটা মানে মোটামুটি একটা কথা প্রসঙ্গে আমি বললাম। সেরকম একটা এম্বাসি বা দূতাবাস খুলে বসেছে ভারতের নয়াদিল্লিতে। সেই বিষয়ে একটা বলি আপনাদের কথাটা। সেটা হচ্ছে, বিগত বললাম যে কী কী জিনিস করতে গেলে একটা দূতাবাসের খোলা যায়। প্রচুর কাঠখড় পুড়িয়ে, প্রচুর ক্রাইটেরিয়াকে ফুলফিল করে তবে একটা দূতাবাস খোলার অনুমতি পায়। দূতাবাস খোলাটা কোনো মামুলি ব্যাপার নয়, নট এ ম্যাটার অফ জোক, দ্য ম্যাটার। সেরকম একজন, ওর নাম হচ্ছে ব্যারন, ধরা পড়েছে। 8 বছর ধরে সে কী করেছে জানেন? জালিয়াতি করে পাসপোর্ট, ভিসা সহ নানা রকম গুরুত্বপূর্ণ কাজ মোটা টাকার বিনিময়ে করে দেবে বলে টাকা নিয়েছে। কাজ তো হয়নি, কারণ তো লিগালি নয়। তো এইভাবে এরা কাজটা হাসিল করে কোটি কোটি টাকা রোজগার করেছে। কেন ধরা পড়েনি? 8 বছর ধরে দিল্লির কেন্দ্রস্থলে কেন ভারতীয় গোয়েন্দা বিভাগ
জানতে পারেনি। এই প্রশ্নের উত্তর মানে প্রশ্নটাও থাকেই, নানা রকম ঘটনা এরকম প্রশ্ন থাকে, কেন জানতে পারেনি সে তো আপনারাও জানেন, আমরাও জানি। আর যাদের দায়িত্ব জানা তাদের কাছে বাহানা অজুহাত আছেই। তবে এটা একটা কথা ঠিক যে সেটা তাদের ফেলিওর, অকৃতকার্য, অপদার্থ, এইটুকু ভাষা প্রয়োগ করা যেতে পারে। বিলাসবহুল সুসজ্জিত দোতলা বাড়িটার নিচে ডিপ্লোম্যাটিক নম্বর প্লেট সাটা 4টি গাড়ি পার্ক করা, যার মধ্যে একটি অডি, একটি মার্সিডিজ। বাড়ির নেম প্লেটে যে দেশের নাম লেখা সেটা তেমন পরিচিত নয়। সেটাই হয়, খুব পরিচিত দেশ আপনি ফট করে রাশিয়ার নামে একটা ভুয়ো দূতাবাস খুলতে পারবেন, আমেরিকার নামে খুলতে পারবেন? সম্ভব না। এগুলো রিনাউন্ড কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড, চোখে পড়ে যাবে লোকের। কারণ অলরেডি সেই দূতাবাসগুলো ভারতে আছে। এমন একটা দেশ ওরা বেছে নিয়েছে যে দেশটার নাম কখনো আমরা শুনিনি বা দেশের মানচিত্রে আছে কিনা। মানে পৃথিবীর মানচিত্রে সে জায়গাটা তো আছে, কিন্তু ওরকম দেশ খুঁজে পাওয়া, দূরবীক্ষণ যন্ত্র কাজ করবে কিনা সন্দেহ আছে। তো সেরকম একটা দেশের নামে একটা ভুয়ো অ্যাম্বাসি দপ্তর, ডিপার্টমেন্ট খুলে বসেছে, মানে দূতাবাস, অফিস। তবে দেশখানা আছে, নাম হচ্ছে ওয়েস্টার্কটিকা। ওয়েস্টার্কটিকা একদম অখ্যাত ছোট্ট একটা জায়গার উপরে দেশ বললেও বলা যেতে পারে, তবে দেশ ঠিক বলা নাও বললেও কোনো অসুবিধা নেই, কিন্তু কাগজে কলমে দেশ বলা বলছে আর কি। ছোট্ট, এর নামও কোনো আমরা শুনিনি, অনেকেই শোনেনি। তো ওয়েস্টার্কটিকা নামটা একবার বললাম। দিল্লির কাছে গাজিয়াবাদের এই ভবন দেখে সহজে বোঝার উপায় নেই যে সেটা ভুয়ো, ডুপ্লিকেট, জালিয়াতি করা, জালিয়াতি অফিস, জালিয়াতি বিল্ডিং। মানে বিল্ডিংটা ঠিক আছে, কিন্তু ওই বিল্ডিংটা যে কাজে ব্যবহার করছে সেটা লিগেলি নয়। এবার 1 বছর নয়, 2017 সাল থেকে টানা 8 বছর ওয়েস্টার্কটিকা নামের দেশের দূতাবাস বা অ্যাম্বাসি অফিস খোলা হয়েছে, এবং সেখানে খুলে রীতিমতো 2017 সাল থেকে আজ ধর 2025 সাল, এই কটা বছর এবার বুঝে নিন, প্রায় 7-8 বছর, আরও বেশি কাজটা চালা দূতাবাসের নাম করে জালিয়াতি করে যাচ্ছে। এও সম্ভব, এও হয়েছে। এগুলো আমার ভিডিওতে আপনারা পাবেন। অত্যাশ্চর্য অনেক অজানা তথ্য আমি আপনাদেরকে জানাবো বা আপনাদের সঙ্গে আমি শেয়ার করব, কারণ আপনারা আমার সবচেয়ে প্রিয়জন। আপনাদের জন্যই, আপনাদের ভালোবাসার সাপোর্ট, লাইক, কমেন্টস এবং ফলো পাই বলে এখন সেই উদ্যোগটা আছে, থাকবে, আশা করি আমার থাকবে। কারণ আপনাদের ভালোবাসা, আপনাদের সাপোর্ট, আপনাদের ফলো করে দেওয়ার আশীর্বাদ, এগুলো আমার মাথার উপর থাকবে, এটুকু বিশ্বাস আমি রাখি। এইবার দেখুন যে এই এম্বাসি থেকে, মানে দূতাবাস থেকে পদ সবই ভুয়ো, সবই জালিয়াতি, একটা সত্যি নয়। আর যাকে ধরেছে তার নাম ব্যারো। 8 বছর পর ও কী করে এই কাজটা করে যেতে পারলো? গাজিয়াবাদ দিল্লি থেকে বেশি দূর নয়, একটা ভালো জায়গা। গাজিয়াবাদ আমি গেছি, মুসলিম অধ্যুষিত, একদম মানে ওয়েল এস্টাবলিশড একটা টাউন। এইবার দেখুন ব্যাপারটা,
এই দূতাবাসকে ঘিরে এবং বা এই দূতাবাস থেকে লোক ঠকানোর কারবার, জাল কূটনৈতিক নথিপত্র তৈরি করে দেওয়া, হাওলার মাধ্যমে আর্থিক তছরূপ সব কিছুই হয়েছে। অবশেষে বিষয়টা সামনে এসেছে এবং উত্তরপ্রদেশের স্পেশাল টাস্ক ফোর্স বা এসটিএফের হাতে ধরা পড়েছে হর্ষবর্ধন জৈন নামে ৪৫ বছরের এক অভিযুক্ত। ডিপ্লোম্যাটিক নম্বর প্লেট লাগানো ওই গাড়িগুলির পাশাপাশি ১২টি মাইক্রোনেশন মানে ছোট এলাকা যারা নিজেদের সার্বভৌম স্বাধীন রাষ্ট্র বলে দাবি করে কিন্তু কোনো স্বীকৃতি সার্বভৌম রাষ্ট্র তাদের কোনো স্বীকৃতি দেয়নি, বিনা স্বীকৃতিতে একটা ছোট জায়গার উপর একটা ছোট দেশের নাম করে এই দূতাবাসটা খুলেছে। আর গাজিয়াবাদ দিল্লির একদম বর্ডার, উত্তরপ্রদেশের গাজিয়াবাদ খুব ডিস্টেন্স হলে খুব মেরে কেটে কয়েক কিলোমিটার হবে। না উত্তরপ্রদেশ সরকার জানতে পেরেছে না ভারত সরকার জানতে পেরেছে। তাই এই যে হর্ষবর্ধন জৈন কত বড় স্পর্ধা দেখুন, একটা দূতাবাস চালাতে গেলে সে জালিয়াতি হোক, কত পয়সা থেকে ইনভেস্ট করতে হয়েছে, নামি দামি গাড়ি রাখতে হয়েছে, পতাকা সেটা একদম নেম প্লেট আর নানা রকম ডেকোরেশন করতে হয়েছে যাতে সাধারণ লোকে বুঝতে না পারে। এই জিনিসটা ৮ থেকে ১০ বছর ধরে চালিয়ে গেছে, ধরা পড়ে। আর এমবেসি প্রত্যেকটা দেশে যে বিদেশে এমবেসিগুলো থাকে সবচেয়ে বড় কথা বিদেশ যেতে গেলে আপনার পাসপোর্ট এবং ভিসা এই দূতাবাস থেকে কিন্তু দেওয়া হয়, এটা অন্য কোনো ডিপার্টমেন্ট দিতে পারে না। অতএব তারপর তো আরও অনেক গুরুত্বপূর্ণ আছে যেটা দূতাবাস ছাড়া চলবে না, তাদের অনুমতি তাদের সাক্ষ্য দরকার। তো সেরকমই একটা ছোট এলাকা মানে পাশাপাশি ১২টি মাইক্রোনেশন মানে ছোট এলাকা যারা নিজেদের সার্বভৌম স্বাধীন রাষ্ট্র বলে দাবি করে কিন্তু তাদের কোনো দেশ সেরকম নামি দামি দেশ স্বীকৃতি দেয়নি। তারও একটা নির্দিষ্ট সংখ্যা আছে যে কতগুলো দেশ স্বীকৃতি দিলে তবে সে সার্বভৌমত্ব পাবে রাষ্ট্রপতির কাছ থেকে, একটা দেশ হিসেবে স্বীকৃতি পাবে। তারপরে তার আরও অনেক ক্রাইটেরিয়া আছে, তার পরিকাঠামো বিভিন্ন রকম, সেগুলো আছে কি না সেগুলো তাকে প্রমাণ করতে হবে। এইবার দেখুন ওয়েস্ট টার্কটিকা বলে দেশটার নাম, সেটার কোনো স্বীকৃতি তো নেই। আর এর ডিপ্লোম্যাটিক পাসপোর্ট বিদেশি মুদ্রায় ৪৪ লক্ষ টাকা, ১৮টি ডিপ্লোম্যাটিক নম্বর প্লেট এবং বেশ কটি বিলাসবহুল ঘড়ি বাজেয়াপ্ত করেছেন এসটিএফের অফিসাররা। মানে যে কাজে নেমেছে এই হর্ষবর্ধন জৈন ব্যক্তিটি মানে কয়েক কোটি টাকা ইনভেস্ট করেছে। এ তো আর মুদিখানা বা আধার বা জালিয়াতি করে আধার কার্ড ভোটার কার্ড যেগুলো হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে ভুয়ো বাংলাদেশে ঢুকিয়ে দেওয়া হচ্ছে ভোটের জন্য, সেগুলো করাটা খুব সহজ। এই ২-৪ হাজার ৫ হাজার ১০ হাজার টাকার মামলা, ওগুলো করতে তো কোনো ডেকোরেশন বা কোনো অফিস দরকার নেই, একটা কম্পিউটার হলেই হয়ে যাবে, আর একটু জ্ঞান দরকার। কিন্তু একটা ডিপ্লোম্যাটিক ডিপার্টমেন্ট বা অফিস দূতাবাস খোলা মুখের কথা নয়, প্রথম হচ্ছে দম লাগবে, বুকের পাটা দরকার, তারপর তার ডেকোরেশন করতে গেলে কয়েক কোটি টাকা খরচা আছে। সেটা এই হর্ষবর্ধন জৈন লোকটি করেছে। তারপর তো গাড়ি, বেশ কিছু গাড়ি আপনাকে দেখাতে হবে, দামি দামি গাড়ি, বিল্ডিংটাও হতে হবে একদম হাইফাই, তবে তো লোকে বুঝবে যে হ্যাঁ এটা একটা দেশের দূতাবাস। এইবার একটা দেশ ৩৪টা দেশের স্টাম্প যা বিদেশি মুদ্রার প্রায় ৪৪ লক্ষ টাকা। তারপর তো বললাম একটু আগে আপনাকে যে ১৮টি ডিপ্লোম্যাটিক নম্বর প্লেট আর বেশ কয়েকটি বিলাসবহুল ঘড়ি, তার সঙ্গে বিলাসবহুল বেশ কয়েকটা গাড়ি, যেগুলো সত্যিকারের একটা দেশের দূতাবাসের দপ্তর বা অফিসে থাকা উচিত। তারপর তাকে সেখানে তো আপনাকে কিছু কর্মচারী, সে ভুয়ো হলেও সেই কর্মচারী কিছু রাখতে হবে, আর সেই কর্মচারী বিনা পয়সা তো আপনাকে সহযোগিতা করবে না, তাদেরকেও মোটা টাকা দিয়ে তাদেরকে সেই কাজে নিয়োজিত করতে হবে। কিন্তু লোভ, অতি লোভে তাঁতি নষ্ট, ভবিষ্যৎ ধরা পড়লে কী হবে সেটুকু মাথায় নেই।
একটি কূটনৈতিক ক্যামোফ্ল্যাজ। কীরকম? তদন্তকারীরা জানাচ্ছে যে সকলের চোখে ধুলো দিয়ে এই প্রতারণা চালাতে গাজিয়াবাদের বাড়িটি ভাড়া নিয়েছিল এই হর্ষবর্ধন জৈন, এই অভিযুক্ত। সেখানে রেখেছিল ভারত এবং ওয়েস্টার্টিকা পতাকা। সে তো প্রত্যেকটা দূতাবাসে, যে দেশে দূতাবাস হবে সেই দূতাবাসের নিজেদের পতাকা এবং যে দেশে সে দূতাবাস খুলবে সেই দেশের পতাকা দুটো পাশাপাশি একদম সামনে রাখতে হবে। সেটা ওয়েস্ট করা থাকবে, যেরকমভাবে আমরা 15 আগস্ট বা প্রজাতন্ত্র দিবসে বড় বড় জায়গায় পতাকা স্ট্যান্ড তুলে পতাকা রাখি। সেটা আপনারা অনেকেই দেখেছেন, একটা দূতাবাসে বিভিন্ন রকম ইন্টারন্যাশনাল যে সভা হয় সেখানে প্রত্যেকটা দেশের পতাকা কীভাবে রাখা থাকে সেটা ওইভাবেই রাখা ছিল। আর প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিদের সঙ্গে নিজের মফড ছবিও টাঙিয়ে রেখেছিল বাড়িতে। এটা কি করে সম্ভব আমি জানি না। ভারতের প্রধানমন্ত্রী, ভারতের রাষ্ট্রপতি, ভারতের বিভিন্ন রকম পদাধিকারীর সঙ্গে এই হর্ষবর্ধন জৈনের ছবি আছে, সেই ছবিটা আবার টাঙিয়ে রেখেছে দূতাবাসে। তবে তো লোক দেখে বিশ্বাস করেছে। আর হোক না, ওয়েস্টার্টিকা একটা ছোট দেশ, তাতে কি আছে, বিদেশ তো ঘুরে আসবো। আমাদের ভারতীয়রা তো ঠিক এই ধরনের মানসিকতা নিয়ে চলি আমরা। যার জন্য আজকে পরিস্থিতি দেখুন, আমেরিকা থেকে শুরু করে সব জায়গা থেকে ধাক্কা খেয়ে বেরোচ্ছে। আমেরিকা থাকবো তো সেটা বুঝেভাবে যাওয়া নেই। আর সেটা জানেন যে আমেরিকাতে এখন ট্রাম্প সব ভারতীয়দের ওখান থেকে তাড়িয়ে দিচ্ছে। আর খুব পরিস্থিতি খুব খারাপ। বৈষম্য বলুন বা অবৈষম্য বলুন, যাই হোক, অস্ট্রেলিয়ায় বিনা কারণে ভারতীয় একজন ভারতীয়কে বেদম মারা হয়েছে। ইংল্যান্ডও ঠিক তাই। জাতি বিদ্বেষ হতে পারে, যাই হোক, যে মূল বক্তব্য সেটাই আমি আপনাদের বলছি। এইবার এই বাড়িটিকে টোপ হিসেবে ব্যবহার করে মানুষের আস্থা জিতে তাদের বিদেশে চাকরির প্রতিশ্রুতি দিত এই ধৃত হর্ষবর্ধন জৈন। এমনকি দূতাবাসের বাইরে নানা রকম চ্যারিটি ইভেন্ট, ভান্ডারা পর্যন্ত আয়োজন করত। এইভাবেই ভুয়ো কূটনৈতিক দেওয়াল তুলে তার আড়ালে দিব্যি অপারেশন চালিয়েছিলেন এই হর্ষবর্ধন জৈন, এই কীর্তিমান। বুকের পাটা আছে বলতে হবে, একদম মানে সোজা বাংলায় যে পুকুর চুরি বা ডাকাতি, এই ধরনের জালিয়াতি করাটা বুকের পাটা লাগে। বিশাল ব্যাপার। এটা যে সে করতে পারবে না, এটা করতে গেলে দম লাগে ভাই। যেটা থাইল্যান্ডের ওই মহিলাটা করেছিল, যেটা যদিও এর তুলনায় কিছু নয়, কিন্তু সন্ন্যাসীদেরকে যৌন কাজে প্রতারিত করে ভিডিও তুলে কোটি কোটি টাকা আয় করেছিল। এই ধরনের জালিয়াতির কথা বলছি আপনাদের, দম লাগে, শ্রেণী ভেদে, অ্যাজ পার দ্য ক্যাটাগরিক্যালি। এই ধরনের জালিয়াতি করতে গেলে পরে কী হবে হয়তো জানে। ওই যে লোভ, বেঁচে গেল তো বেঁচেই গেল। যেমন আমাদের রাজ্যে হচ্ছে, খুন করে দিচ্ছে, প্রমাণিত হচ্ছে, কিন্তু প্রমাণ করা যাচ্ছে না, খালাস হয়ে যাচ্ছে। ঠিক এই ধরনের আর কি। এই ধরনের একটা আশা নিয়ে চলে, যদি বেঁচে যায়, যদি হয়ে যায়। এবার অতীত রেকর্ড দেখুন। এটাই অবশ্য হর্ষবর্ধন জৈনের বিরুদ্ধে প্রথম অভিযোগ নয়। ও একটা কালপ্রিট, বর্ন ক্রিমিনাল। 2011 সালে তার কাছ থেকে স্যাটেলাইট ফোন উদ্ধার হওয়ায় মামলা রুজু করেছিল পুলিশ। আর সে সময় তদন্তকারীরা এমন কিছু ছবি পান যা থেকে বোঝা যায় যে গার্ডম্যান চন্দ্রস্বামী এবং সৌদি আরবের অস্ত্র ব্যবসায়ী আদনান খাশোগি, এই দুটিই মারা গেছে। বিখ্যাত বলুন বা কুখ্যাত বলুন, একদম ক্রিমিনাল। আর চন্দ্রস্বামী নিজেকে ভগবান বলতে একদম রাজনীতির মতো, এও সেই কাজে মারা গেছে। এটা বলতে গেলে আবার অনেক সময় চলে যাবে। চন্দ্রস্বামীর ব্যাপার আজ থেকে ধরুন প্রায় 20-25 বছর আগে। সরকারি দপ্তরের
কোথাও যাতায়াত ছিল না, ফোন তুলে অবৈধ বৈধ যে কোনো কাজ করে দিতেন। এদিকে বলছি আমি গুরুদেব, শিষ্য আছে, শিষ্যরা ঠিক ওই ধরনের শিষ্য যেগুলো বেশ কয়েক বছর আগে কিছু শিষ্য ধরা পড়েছে, সবগুলো ধর্ষণ কাণ্ডে এবং নারী পাচার কাণ্ডে। এরা গুরুদেব, আর মানুষও তাদের বিরুদ্ধে ছোটে। যেমন জালিয়াতি জানে, অসৎ জানে, তবু মানুষ ভোট দেয়। কোনো একটা আশা নিয়ে ভোট দেয় বা সুবিধা কিছু পেয়েছে সেই জন্যই ভোট দেয়। যার জন্য আমাদের দেশের ভোটের হালচিত্র এরকম। স্বচ্ছতা নেই, এখন স্বচ্ছতা আসছে, যার জন্য অনেকে গায়ে লেগেছে। ভুয়ো ভোটার ধরা পড়ে যাবে, মৃত ভোটার কবর থেকে হোক বা শ্মশান থেকে হোক জ্যান্ত হয়ে এসে ভোট দিয়ে যাচ্ছে তার পছন্দ মতো দলকে বা প্রার্থীকে। সে যতই ক্রিমিনাল হোক, যতই দুশ্চরিত্র হোক, চলেগা। কেন হচ্ছে? আর ওই আনআইডেন্টিফাইড ভোটারদের ভোটেই কিছু প্রার্থী অযোগ্যতা থাকা সত্ত্বেও জিতে যাচ্ছে। কিন্তু দেখবেন পার্লামেন্টে বা বিধানসভায় তাদের মুখও দেখা যায় না, গলার স্বরও শোনা যায় না। আরে বলতে গেলে তো হিন্দিটা অন্তত জানতে হবে ভালো মতো, বা তার সঙ্গে ইংরেজিটাও জানতে হবে। যাই হোক, ঢুকে তো গেছে, অন্তত মাস পরে তো 10-15 লাখ টাকা একটা ভালো বেতন, প্লাস আদার্স তো ভাতা আছে। আচ্ছা যাক, সে কথা আমি এই প্রসঙ্গে বললাম আর কি। সেই গডম্যান চন্দ্রস্বামী এবং সৌদি অস্ত্র ব্যবসায়ী আদনান খাশোগি জেল হাজত খেটেছে, কেস হয়েছে, দুটি বোধ হয় চন্দ্রস্বামী মারা গেছে, খাশোগিও মারা গেছে। অনেক পরে জানতে পেরেছে, অনেক বাধ্য হয়ে সরকার তাদের ধরেছিল, সরকারও একটা হিংসা ছিল। এই দুটো লোকের সঙ্গে এই হর্ষবর্ধন জৈনের একটা খুব ভালো সম্পর্ক ছিল। একটু আগে বললাম না আপনার, যে গডফাদার না থাকলে এই ধরনের কাজে নামাটা খুব দুঃসাহসিক হয়ে যায়। মানে আটঘাট না বেঁধে আপনি ভিত ঠিক মতো না দিয়ে আপনি চাট করে 3তলা বা 4তলা বিল্ডিং করার সাহস দেখাতে পারবেন না। সেই জন্য আপনাকে ভিতটা বেশ কিছু টাকা, মোটা টাকা খরচা করে ভিতটাকে মজবুত করে, তবে তার উপরে তো আপনি 3তলা, 4তলা, 5তলা, 10তলা বিল্ডিং করতে পারবেন। এও ঠিক তাই, সেই ধরনের প্রভাবশালীদের দ্বারা সাপোর্ট পেয়ে কাজটা করেছে। এইবার স্বঘোষিত গডম্যান, ঈশ্বরের পুত্র বা ঈশ্বর বলতো, মানে ভগবান যা জিনিস, সে ব্যাপারটা তার নিয়ে আমার অনেক ভিডিও আছে, করেছিলাম ভিডিও। তো এই স্বঘোষিত গডম্যান চন্দ্রস্বামী 1980 থেকে 1990 সালের দশকে এতটাই প্রভাবশালী হয়ে ওঠে যে 3জন প্রধানমন্ত্রী পিভি নরসিংহ রাও, চন্দ্রশেখর এবং ভিপি সিংয়ের আধ্যাত্মিক উপদেষ্টা হয়ে বসেছিলেন এই গডম্যান চন্দ্রস্বামী। এরা 3জন আবার চন্দ্রস্বামীর একদম ভিআইপি শিষ্য। এইসব ধরনের লোকদের সঙ্গে যেতে গেলে বা তাদেরকে পটিয়ে কনভিন্স করিয়ে শিষ্যত্ব দেওয়া, তাদের গুরু হওয়া তো চারটেখানি কথা নয়, যোগ্যতাও লাগে। আর গডম্যান চন্দ্রস্বামী সেই যোগ্যতা ছিল, নাহলে এসব লোকে পটাবে কী করে? প্রধানমন্ত্রীর মতো লোক। এগুলো সব কংগ্রেসি আমলেরই ঘটনা, 1980 সালের ঘটনা থেকে 90 সাল। এইবার এই 3জনের পরবর্তী তাদের শাসনে দ্বারা তিনি ছিলেন তাদের উপদেষ্টা। উনি যা বলবেন এই 3জন প্রথমে তাই শুনতেন, সেই ধরনের প্রধানমন্ত্রী আর কি। পিভি নরসিংহ তো প্রচুর ভাষা জানতেন, শিক্ষিত লোক, কিন্তু মেরুদণ্ডহীন। পরে আর্থিক অনিয়মের অভিযোগে এই স্ক্যানারে আসে এবং 1996 সালে তাকে গ্রেপ্তার করা হয় এই গডম্যান চন্দ্রস্বামীকে। কংগ্রেসের সঙ্গে তার একটু খুব ভালো সম্পর্ক ছিল। চন্দ্রস্বামীর আশ্রমের তল্লাশি চালিয়ে তার সঙ্গে খাশোগি, অস্ত্র ব্যবসায়ী, ইন্টারন্যাশনাল কুখ্যাত অস্ত্র ব্যবসায়ী খাশোগি, আদনান খাশোগি, এই খাশোগির লেনদেনের কথা জানতে পারে পুলিশ। রাজীব গান্ধীকে হত্যায় সে আর্থিক সহযোগিতা পর্যন্ত করেছিল বলে অভিযোগ। এমন লোকজনের সঙ্গে এই হর্ষবর্ধন জৈনের ঘনিষ্ঠতা স্বাভাবিকভাবেই তার ভাবমূর্তি নিয়ে প্রশ্ন তুলে দেয়। কী ধরনের জালিয়াতি আমাদের দেশে হতে পারে? বিদেশের কথা ছেড়ে দিন, আমি আমার দেশের কথাটাই বলি আগে।
একটি মাইক্রোনেশনের ব্যারন। গাজিয়াবাদের ভুয়ো দূতাবাসের বাইরে নেম প্লেটে হর্ষবর্ধনকে HEHV জৈন, কনসাল জেনারেল অব দ্য গ্র্যান্ড ডাচি অফ ওয়েস্টার্কটিকা হিসেবে উল্লেখ করা হয়েছে সেই নেম প্লেটে। এত বড় একটা কী বলবো, লেজে একটা ডিগ্রি বলতে পারে, বা পদাধিকারের ডিগ্রিটা দিয়ে নেম প্লেটে লেখা আছে। দূতাবাসের ঠিক সামনে যেরকম থাকে অন্যান্য সত্যিকারের দূতাবাসেগুলোতে, ঠিক সেরকমভাবে সব কিছুই ফলো করেছে, সব কিছু জানা আছে তার। আর এক মার্কিন নেভি অফিসার ওয়েস্টার্কটিকা আবিষ্কার করলেও কোনো দেশ তাকে স্বীকৃতি দেয়নি। জানা গিয়েছে যে উত্তরপ্রদেশের STF বিষয়টির সামনে আনার দিন কয়েক আগে ওয়েস্টার্কটিকার সরকারি ইনস্টাগ্রাম হ্যান্ডেলে নয়াদিল্লিতে তাদের কনসুলেট জেনারেলের ছবি শেয়ার করে। সেখানে জানানো হয় ব্যারন HV জৈন 2017 সাল থেকে নয়াদিল্লিতে কাজ করছেন। কী করে এটা হল, কী করে স্বীকৃতিটা, মানে এই নিউজটা বা এই সাপোর্টিং একটা ওয়ার্ড সেন্টেন্স কী করে এলো, কনক্লুশনটা কী করে এলো? নিশ্চয়ই दिल में भी कुछ ना कुछ कला है ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। এই আপনি চট করে হটাতে পারবেন না। এইবার দেখুন ব্যাপারটা যে ভারতের সঙ্গে সম্পর্কের পাশাপাশি তিনি 1000-এরও বেশি দুস্থ মানুষকে খাবার দেন বলে দাবি করা হয় ওই ইনস্টায়। ওয়েস্টার্কটিকা সম্পর্ক, তার সম্পর্কে কি আছে? 2001 সালে US নেভি অফিসার ট্রাভিস ম্যাকহেনরি এলাকাটি আবিষ্কার করে নিজেকে সেখানকার গ্র্যান্ড ডিউক বলে দাবি করে। আর অ্যান্টার্কটিকার এই অঞ্চলের আয়তন 6,20,000 স্কোয়ার মাইল। আর অ্যান্টার্কটিকা ট্রিটি সিস্টেম এর একটি ফাঁক গোলে নিজেকে ওয়েস্টার্কটিকার শাসক বলে দাবি করেন ট্রাভিস। জলটা অনেক দূর থেকে অনেক দূরই এসছে আর কি, গড়িয়েছে ওই তিস্তা, করলা, গঙ্গা, যমুনার মতো সেই পাহাড়ে হিমালয় থেকে সারা দেশের মধ্যে দিয়ে বয়ে চলেছে। ঠিক এরকম ব্যাপার, হুট করে কিন্তু এটা জন্মায়নি। খুব ইন্টারেস্টিং ব্যাপার, এটা আমার কাছেও খুব ইন্টারেস্টিং। এরকম ধরনের বিষয়টা আমার চোখে কোনো আসেনি। অন্য কিছু এসছে কিন্তু এই ধরনের জিনিসটা আসেনি। একদম ডিপ্লোম্যাটিক স্তরে, এটা হাইলি লেভেল স্তরে একদম কারাপশন, দেখুন হাই কোয়ালিটি কারাপশন। আর এই অ্যান্টার্কটিকার কোনো অংশের উপর দাবি স্থাপন করতে পারবে না কোনো দেশ, এরকম একটা চুক্তি নাকি ছিল। কিন্তু কোনো ব্যক্তি তা পারবেন কিনা সেটা আলাদাভাবে বলা নেই, যে কেউ করতে পারবে কিনা। করতে পারবে না বলছে, কোনো দাবি করতে পারবে না এই দেশটার উপরে, কিন্তু কেউ না কেউ তো করতে পারবে, তার তো একটা ফাঁক আছে, সেটা কিন্তু উল্লেখ করাবে। মানে জিনিসটা কতটা ইন্টারেস্টিং দেখুন। আটঘাট বেঁধে মোটামুটি এটা করা হয়েছে। এইবার এখন সরকারি নথি অনুযায়ী ওয়েস্টার্কটিকায় এখন নাগরিকের সংখ্যা 2,356 মাত্র। কিন্তু কেউ সেখানে থাকে না। মানে এই 2,356 যে নাগরিকের যে নাম, মানে সংখ্যাটা বলা হয়েছে, সেখানে কেউ ওই দেশটা থেকেও থাকে না, তথাকথিত নামের দেশটা। ক্যালিফোর্নিয়ার ওয়েস্টার্কটিকার প্রকৃত গ্র্যান্ড ডাচি অলাভজনক একটা সংস্থা হিসেবে অ্যান্টার্কটিকা ও জলবায়ু পরিবর্তন নিয়ে একটা কাজ করে। তেমনি একটি মাইক্রোনেশনের নামের আড়ালে এই হর্ষবর্ধন জৈন একা এই কারচুপি চালাচ্ছিলেন না বলে কিন্তু প্রাথমিকভাবে পুলিশের অনুমান, তদন্তকারীদের অনুমান। তবে এ নিয়ে মুখ খোলেননি তদন্তকারীরা। খোলেননি তার কারণ হচ্ছে দায়টা তো তাদের না, এত বছর দিয়ে কী করে চাল। আর একা তো করেনি হর্ষবর্ধন জৈন, এ তো স্বাভাবিক কথা। এত বিলাসবহুল গাড়ি, একটা দূতাবাস খুলতে গেলে যা তার ডেকোরাম দরকার, বা ডেকোরামের জন্য যে সকল ফার্নিশ জিনিসপত্র দরকার, সেগুলো তো ব্যবস্থা করেছে। এতগুলো টাকা সে ইনভেস্ট করেছে। আর দূতাবাসের হয়ে সে কিছু জনহিতৈষী কাজও করেছে। তার জন্য তো পয়সা লাগে, তার জন্য টাকা লাগে। কে দিয়েছে, কীভাবে জিনিসটা করলো,
সেটা তদন্ত সাপেক্ষ। আজ এইটুকু, এই পর্যন্ত। আমার ফেসবুকটাকে ফলো করে দেবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। যদি সাবস্ক্রাইবের জায়গায় অপশন না থাকে ফলোটা করে দেবেন, কিন্তু অনুগ্রহ করে আবার বলছি ফ্রেন্ড রিকোয়েস্টটা পাঠাবেন না, কারণ সেই অপশনটা আমার কাছে নেই অ্যাকসেপ্ট করার মতো। যার জন্য বেশ কয়েকশো পেন্ডিং পড়ে আছে, আর জানি না কী কারণে আমি অনেক জায়গাতে চট করে করতেও পারছি না। ফলো করলে অটোমেটিক সেটা অ্যাকসেপ্টেন্সের মধ্যে চলে আসে। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার এই ধরনের কিছু খবর আপনাদের দেওয়ার জন্য আবার আসবো, আবার দেখা হবে। নমস্কার।